হ্যালো হ্যালো হ্যালো, সুস্বাগতম আবার একটি নতুন ভিডিওতে। তো আজ আমরা সলভ করব হলো স্কুল নাম্বার 5 মডেল সেট 5 রায় মার্টিন এর ফিজিক্যালের কোশ্চেন। ঠিক আছে, চলো শুরু করা যাক প্রথম পেজ থেকে। 4 নম্বর পেজ দেখো কি দেওয়া আছে। প্রথম প্রশ্ন হিসেবে কি দেওয়া আছে, বলেছে হ্যালোজেনের মধ্যে সব থেকে বিজারণ ধর্মী। কি বলেছে? বিজারণ ধর্মী। উত্তর তো তোমার আয়োডিন, বাট তোমাদের এখানে ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি, এক্সপ্লেনেশনটা দিয়ে দিচ্ছি। কারণ দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে, ঠিক আছে? তো এরা হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হলো গ্রুপ বরাবর রয়েছে। আর আমরা জানি গ্রুপ বরাবর যদি আমরা আপ টু ডাউন, অর্থাৎ উপর থেকে যদি নিচের দিকে যায়, আপ টু ডাউন যায়, তো সেক্ষেত্রে কি হয়, একটা ধর্ম বৃদ্ধি পায়। সেই ধর্মটা কি? সেই ধর্মটার নাম হলো বিজারণ ধর্ম। আচ্ছা, বিজারণ জিনিসটা কি? বিজারণ কথার অর্থ হলো ইলেকট্রন নেওয়ার প্রবণতা, অর্থাৎ ইলেকট্রনের খামতি রয়েছে এদের মধ্যে। এরা হলো 17 নম্বর গ্রুপ। বাইরের কক্ষে থাকে 7টা ইলেকট্রন প্রত্যেকটার, আর একটা ইলেকট্রন চাই যত উপর থেকে নিচের দিকে যাব তার একটা ইলেকট্রন নেওয়ার প্রবণতা বেড়ে যাবে, অর্থাৎ যে নিচের দিকে থাকবে সব থেকে বিজারণ ধর্মী সেই হবে। এটা পেয়ে গেলাম আয়োডিন। নেক্সট, অবতল দর্পণের সামনে কোথায় রাখলে বস্তুটার সমান আকারের অবশিষ্ট প্রতিবিম্ব গঠন হবে? সেটা হলো অবক্রতা কেন্দ্র। অবতল দর্পণের এটা যদি আমি মেরু ধরি আর এটাকে যদি আমরা বক্রতা কেন্দ্র ধরি, এই বক্রতা কেন্দ্রে যদি আমরা বস্তুটা রাখি, তাহলে এই বস্তুটার কি হবে? বলো বলো। এই বস্তুটার সমান আকৃতি বিশিষ্ট, ফোকাসে রাখলেই সমান আকৃতি বিশিষ্ট আমরা কি পাবো? প্রতিবিম্ব পাবো। এবার বায়ুমণ্ডলে ওজোন স্তর কোন রশ্মিটাকে শোষণ করে? সেটা হলো আল্ট্রাভায়োলেট রে, অর্থাৎ ইউভি রশ্মিকে। নেক্সট, গাড়ির ভিউ ফাইন্ডার, অর্থাৎ আমরা গাড়ির ইয়েতে দেখি না, কে বলে, আয়নাতে দেখি না পিছনের অংশটা, যে কে গাড়ি চালাচ্ছে আমাদের পিছনে, সামথিং কে আসতেছে, তো ওটা দেখার জন্য আমরা যে দর্পণটা ব্যবহার করি সেটা হলো উত্তল দর্পণ। নেক্সট, এক্স ওয়াই এর মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে 17-20, তাদের যোগের গঠন এটা হলো YX2 হবে। আমি একটু আবার এক্সপ্লেনেশন করে দিচ্ছি এখানে। হ্যাঁ, এক্সপ্লেনেশন ভিডিওটা বানিয়েছিলাম, বাট কোনো কারণবশত ওটা ডিলিট হয়ে গেছে, আবার করতে হচ্ছে। দেখো, এক্স এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে 2,8,7 হবে, অর্থাৎ 17। কিন্তু ওয়াই এর যদি করি তাহলে আসবে 2,8,8,2, অর্থাৎ এক্স এর যদি যোজ্যতা বের করি সেক্ষেত্রে 1 আসবে, আর ওয়াই এর যদি যোজ্যতা করি সেক্ষেত্রে 2 আসবে। কারণ বাইরের কক্ষে 7টা ইলেকট্রন, সে একটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে আর এই 2টা ইলেকট্রন বের করতে চাইবে। এবার আমি তাহলে এক্স ইস টু ওয়াই 1:2 করে দিলাম। এবার 2টা এঁকে দিয়ে দেবো এবং 1টা এঁকে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে X2Y। এরকম একটা যোগ আসবে, দেখতে পাচ্ছ, X2Y। নেক্সট, বলছে কোন মাধ্যমের ক্ষেত্রে কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? বেশি হয়ে গেলে বেগুনি, বেশি হয়ে গেলে বেগুনি। যেখানে বেশি থাকবে বস, এই যে বেশি শব্দটার বেশিরভাগ উত্তরই প্রতিসরাঙ্ক বেশি, বতে বেগুনি, বতে বেগুনি, ব দেখলে বেগুনি। আর যদি বেশি, বেশি, এই যে বেশি, বেশির ব, বে থেকে বেগুনি। ঠিক আছে, এখন কথাটা হলো যদি কম থাকে তখন কি উত্তর হবে? যদি কম হয় তখন উত্তরটা হবে লাল। আমি দিয়ে দিচ্ছি, দেখো কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয়? দেখো পিভি বনাম পিটাও সরলরৈখিক, শুধুমাত্র পি বনাম ভি এর লেখচিত্রটা সরলরৈখিক নয়, কারণ পি আর ভি এর লেখচিত্র কেমন হয়? সমপরাবৃত্ত হয়। এটা বয়েলের সূত্র। কার সূত্র? বয়েলস ল। নেক্সট, এখানে বলা হয়েছে আগুনে বরফ বা ফায়ার আইসের সংকেত কি? মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়। কি কাকে? মিথেন হাইড্রেটকে। মিথেন হাইড্রেট, মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে। এখন কথাটা হলো এ দুটো সংকেত আছে অপশনে, এই দুটোই দিতে পারে, দুটোই মনে রাখতে হবে। জেট প্লেন কোন স্তরে চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ারে, শান্ত মণ্ডলে চলাচল করে বস। নেক্সট, 5 নাম্বার পেজে যাব, 4 নাম্বার পেজ। চার নাম্বার পেজ গেল, এটা গেল হলো 5 নাম্বার, তাই তো? তাহলে 5-এর পর আসবে তাহলে স্বাভাবিক ব্যাপার 6 নম্বর পেজ। 6 নম্বর একটা পেজে উত্তর আছে, তাহলে অবশ্যই এখানে থাকবে প্রশ্ন। হ্যাঁ, এই যে প্রশ্ন, দেখো কি বলেছে। বলেছে পর্যায় সারণীতে উপস্থিত সর্বোচ্চ এবং সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মূল। সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মূল হলো ফ্লোরিন।
আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন গ্রুপ বরাবর যত আমরা উপর থেকে নিচের দিকে যাব, আপ টু ডাউন যাব, তখন তাদের তড়িৎ ঋণাত্মকতায় কি হবে? বলো বলো। উপর থেকে যত যত উপর থেকে যত নিচের দিকে যাব, তত তড়িৎ ঋণাত্মকতা আর কি হয়? হ্রাস পায়। অর্থাৎ উপরের দিকে যে বেশি, উপরের দিকে যে থাকবে তার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, আর যে নিচের দিকে থাকবে অর্থাৎ আয়োডিন, তার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম, তাই তো? কিন্তু প্রশ্নটা এটা বলেনি, প্রশ্নটা বলেছে যে পর্যায় সারণীতে সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লুরিন, তাহলে পর্যায় সারণীতে সব থেকে কম তড়িৎ ঋণাত্মক কে? সেটা উত্তর হবে সিজিয়াম। এটা আগের ক্লাসেও আমি বলেছি, সিজিয়াম আমি লিখেও দিয়েছি এখানে। নেক্সট, ফারেনহাইট স্কেলে পরম উষ্ণতার মান কত? দেখো -459.67 ফারেনহাইট। এবার বলেছে ভিটি 1+T/273, এই সমীকরণ 1/273 কি বলে? আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে বা চাপ প্রসারণ গুণাঙ্ক বলা হয়। চাপ প্রসারণ গুণাঙ্ক বলা হয়। ঠিক আছে বস? এবার নেক্সট বলেছে একটি অবতল দর্পণে কখন বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠিত হয়? সেটা মেরু আর ফোকাসের মাঝে রাখলে বস্তুটাকে তখনই গঠিত হয়। নেক্সট, একটি ধাতব মৌল এম আয়নীয় অক্সাইড গঠন করছে এবং তাদের যোজিত কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? দুটি। দেখো আয়নীয় অক্সাইড বলতে একটা ধাতব মৌল আয়নীয় অক্সাইড গঠন করতে MO। এখন কথাটা হলো MO এমন ধাতব অক্সাইড কারা গঠন করে? গ্রুপ 2 এর মৌল, গ্রুপ 2 এর মৌলরা এমন অক্সাইড গঠন করে। আর MO2, 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 MO2 টাইপের অক্সাইড গঠন করে হলো গ্রুপ 1। তো গ্রুপ 2 থেকে উত্তর আসবে দুটা ইলেকট্রন। কত? কারণ গ্রুপ 2 তে রাখার কারণই হলো তাদের বাইরের কক্ষে দুটো ইলেকট্রন থাকে, তাহলে সেই ক্ষেত্রে যোজিত ইলেকট্রন 2 হবে, উত্তর হবে 2। নেক্সট, দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মি ড্যাশ কোণে আপতিত হলে প্রতিরশ্মি অভিমুখের মান পরিবর্তন হবে। সেটা হলো 0 ডিগ্রি যদি আপতিত হয় তাহলে মানে পরিবর্তন হবে না। বায়ুমণ্ডলের কোন স্তরে আর কি স্টেশন থাকে, আকাশ স্টেশন? সেটা হলো থার্মোস্ফিয়ারে থাকে। নেক্সট, একই চাপ ও উষ্ণতায় কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন গ্যাসের মধ্যে অনুর পার্থক্য কি? সংখ্যা পৃথক না, পৃথক তো না, সমান হয়, অর্থাৎ এটা ফলস হয়ে গেল। নেক্সট, সত্য মিথ্যা বলছে নির্দিষ্ট বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ আলাদা হয়, আলোর প্রতিসরণ হয় একদম। লম্ব অপতনের ক্ষেত্রে আপতন 0 হয়। লম্ব অপতনের ক্ষেত্রে আবার স্নেল সূত্র প্রযোজ্য হয় না। ঠিক আছে? এবার দেখো কি দেওয়া আছে, বায়োফুয়েল কাকে বলে? প্রশ্নটা কি বলেছে দেখো, বায়োফুয়েল কাকে বলে? বায়োফুয়েল কাকে বলে? দেখো বায়োফুয়েল এখানে সংজ্ঞা দিয়েছি। বায়োফুয়েল হলো বায়োমাস অর্থাৎ মৃত প্রাণী, উদ্ভিদের দেহ থেকে উৎপন্ন জ্বালানিকে বলা হয় বায়োফুয়েল। উদাহরণ দেখো বায়োডিজেল আছে, বায়োগ্যাস রয়েছে। নেক্সট, গ্রিনহাউস গ্যাসের উপযোগিতা চাইছে। গ্রিনহাউস গ্যাসের উপযোগিতা চেয়েছে। দেখো গ্রিনহাউস গ্যাস কি করে? বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস গুলি যদি না থাকতো তাহলে ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত তাপ মহাশূন্যে চলে যেত, যার কারণে আমাদের বায়ুমণ্ডল কি হতো? উষ্ণতা একদম কমে যেত, একদম জীবকুলের পক্ষে তাপ বেঁচে থাকা সম্ভবই হতো না। ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, একটা অঙ্ক দিয়েছে, বলছে 800 mm এই যে চাপে কোনো গ্যাসের আয়তন 70, একই চাপ ও উষ্ণতায় কোন চাপে গ্যাসের আয়তন 100 সেমি কিউব হবে? তো এই ক্ষেত্রে আমরা চার্লসের সূত্র ইউজ করব না বয়েলের সূত্র ইউজ করব? দেখো যেহেতু এখানে বলেছে হলো তোমার টেম্পারেচার ফিক্স, তাহলে আমাদের এখানে বয়েলের সূত্র ইউজ করতে হবে। তো বয়েলের সূত্র ইউজ করে আমরা কি পাই দেখো, এখানে আমি P1 V1 এর রেখাচিত্র করলাম, মানে সূত্র দিলাম, যেখানে P1 দেওয়া ছিল 800, V1 এর মান দিয়েছে 70 আর V2 ছিল 100। এখন আমাদের এখান থেকে P2 বের করতে হবে। স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকটার মান যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমি এখানে P2 মান বের করে নিতে পারবো। নেক্সট প্রশ্ন চলো দেখা যাক কি বলেছে। একই টাইপের প্রশ্ন বলেছে নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট গ্যাসের চাপ 3 গুণ করলাম, আয়তন হলো এত এবং ওই গ্যাসের প্রাথমিক আয়তন কত? এবার তোমাদের কাজে লাগবে কি বলতো, আমাদের আবার সেই বয়েলের সূত্রটা, P1 V1 P2 V2। এখন এই সূত্রটা যদি ইউজ করি তাহলে দেখো প্রথম একটা প্রশ্ন অনুসারে একটা শর্ত দিয়েছিল যে দ্বিতীয় চাপ প্রাথমিক চাপের 3 গুণ হয় আর আয়তন হয় হলো 4500 সিসি। তাহলে P1 V1 সেটাই থাকবে, দ্বিতীয় চাপ প্রথম চাপের 3 গুণ হবে আর আয়তন তো দিয়েছে। এখান থেকে P1 আর P1 কেটে দেবো, V1 V1টা আমাকে বের করতে হবে, তো V1 রেখে দিলাম। তাহলে এখান থেকে 345 যদি আমি গুণ করি তাহলে কত আসবে? 135 সিসি, তাই তো? নেক্সট নেক্সট কি বলেছে দেখো, 6 নাম্বার, স্নেলের সূত্র চাইছে এবং গোলীয় দর্পণে মেরু আর বক্রতা কেন্দ্র, পর্যায় সূত্র, MgCl2 গঠন এবং আয়নীয় যৌগের পার্থক্য চাইছে। দেখো দেখো আমরা জানি স্নেলের সূত্রে কি হয়, স্নেলের সূত্রে কি বলেছে,
যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি বা প্রতিসৃত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, আর আপতন কোণের সাইন আর প্রতিফলন কোণের সাইনের হয় ধ্রুবক, যেটাকে পরে আমরা প্রতিসরাঙ্ক নিয়েছি। তারপরে বক্রতা কেন্দ্র চেয়েছে। গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু, আর গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। ঠিক আছে, সেইগুলোকে কেন্দ্রটাকে বলা হলো বক্রতা কেন্দ্র। তারপর দেওয়া আছে পর্যায় সূত্র। পর্যায় সূত্র হলো মূল্য সময়ের ভৌত এবং রাসায়নিক যে ধর্মগুলো তা পারমাণবিক ক্রমাঙ্কের এর সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তারপর MgCl2 আর কি গঠন দেখাতে বলেছে। দেখো Mg আর কি আমরা এইভাবে আণবিক মানে ইলেকট্রন বিন্যাস করে নেব। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করব, ক্লোরিনের 17 হয়, আর Mg অর্থাৎ ম্যাগনেসিয়ামে 12 হয়। ইলেকট্রন বিন্যাস জানো, এবং বাইরের কক্ষে দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রনকে দিবে এই ক্লোরিনকে আর একটা দিবে এই ক্লোরিনকে, যার কারণে এখানে উৎপন্ন হবে আমাদের কি বলো MgCl2। নেক্সট, তারপর বলেছে গ্যাসের আচরণ দেখতে বলেছি আমি, তার মানে অবশ্যই একটা বড় কোশ্চেন আছে, আর যেটা আর কি দেখলে আমার হ্যাঁ আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ চাইছে। হ্যাঁ, তার আগে একটা পার্থক্য আছে, ওই পার্থক্যটাও করিনি, হয়তো মিস চলে গেল। দেখো তড়িৎযোজী এবং সমযোজীর মধ্যে পার্থক্য। তড়িৎযোজীরা কেলাসাকার হয়, সমযোজী কঠিন তরল গ্যাসীয় হতে পারে। এটা তড়িৎ বিশ্লেষণ, এটা তড়িৎ বিশ্লেষণ নয়, এদের গলনাঙ্ক বেশি হয়, এদের গলনাঙ্ক কম হয়। ঠিক আছে, নেক্সট, অথবার মধ্যে রয়েছে চার্লসের ভিটি লেখচিত্র। দেখো ভিটি লেখচিত্রটা আলাদা। এবার দেখো একটা মজাদার বিষয়, যখন তোমাকে দিবে ভি এবং ছোট হাতের টি তখন এই লেখচিত্রটা আঁকবা, আর যখন ভি ভার্সেস বড় হাতের টি দিবা তখন কিন্তু তোমাদের মূল বিন্দুকে সরলেখ হবে ভিটি, কারণ ভি সমান সমান কেটি হয়। এটা হলো চার্লসের দ্বিতীয় সূত্র, বিকল্প সূত্র বলা হয়। অনুসন্ধান চেয়েছে একই চাপ এবং উষ্ণতায় সমায়তন বিশিষ্ট সকল গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান, সেটা হলো অ্যাভোগাড্রোর অনুসন্ধান। নেক্সট, 4.2 এর একটা প্রশ্ন দিয়েছে, বলেছে যে কি প্রশ্নটা বলেছে, প্রশ্নটা বলা হয়েছে যে রেখাচিত্রের সাহায্যে উত্তল লেন্সের আমরা অবশিষ্ট এবং খর্বাকার সদ্বিম্ব কিভাবে গঠন করব, তাই তো। তো সেই ক্ষেত্রে আমাদের কোথায় রাখতে হবে, বস্তুটাকে রাখতে হবে 2f এর দিক দূরত্বে। যদি রাখি তাহলে অবস্থান কি হবে দেখতে পাচ্ছ, প্রথম রশ্মিটা সমান্তরালভাবে গিয়ে আপতনের পর ফোকাস দিয়ে বেরিয়ে চলে গেছে, আর একটা রশ্মি বক্রতা কেন্দ্রেতে যাওয়ার পর একদম বক্রতা কেন্দ্রেতে বেরিয়ে গেছে, যার কারণে খর্বকার এবং কি উৎপন্ন হয়েছে, খর্বাকার এবং যেটা উৎপন্ন হওয়ার কথা অর্থাৎ সদ্বিম্ব, খর্বাকার এবং অবশীর্ষ একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে। নেক্সট একটা অঙ্ক দিয়েছে, প্রতিসরাঙ্ক √2, আপতন কোণ 45, এই ক্ষেত্রে চ্যুতি কোণ কত। আমরা জানি চ্যুতি কোণ আমরা কিভাবে বের করব, চ্যুতি কোণ আমরা বের করি ডেল দিয়ে, তাই তো, একই না। তো সেক্ষেত্রে আমরা কি দেখো কিভাবে বের করেছি, মিউ এর মান আমরা দিয়েছি √2 যেটা দেওয়া আছে, আই হলো 45, আর এর মান আমরা বের করবো এখান থেকে। এখান থেকে যদি আর এর মান বের করি তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা চেয়েছে এখানে কি বেরোছে, ওই রশ্মির চ্যুতি কোণ বের করতে বলেছে। সে ঠিক আছে, তো আমরা প্রতিসরাঙ্ক বের করলাম, আপতন কোণ দিয়ে দিলাম, আর সেক্ষেত্রে এখন আমাদের চ্যুতি কোণ এখানে বের করতে হবে অলরেডি। ঠিক আছে, দেখো এক্ষেত্রে আমরা নিব কি, যে আমরা মিউ অর্থাৎ প্রতিসরাঙ্ক তুমি দিয়ে দিয়েছে √2, আর আই হলো তোমার আপতন কোণ যেটা আমরা বসালাম 45, এবং আরটা আমরা এখান থেকে বের করে নেব, সেটা হলো 30 ডিগ্রি। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এবার চ্যুতি কোণ আমরা কিভাবে বের করব, 2i1 মাইনাস এ, এই সূত্রটাকে পুট করে তোমরা বের করতে পারবে। চলো নেক্সট, প্রকৃত গভীরতা এবং আপাত গভীরতা দেওয়া হয়েছে এক্স এবং x-4 আমরা ধরে নিয়েছি, আর আমরা মিউ ইজিক্যাল টু জানি প্রকৃত গভীরতা বা আপাত গভীরতা, তারপরে এগুলো মান বসে এক্স এর মান আমরা বের করতে পারবো। নেক্সট 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর না 7 প্রশ্নটা দেখি কি বলা হয়েছে। দেখো এখানে আমি করে দেওয়ার চেষ্টা করেছি, সেটা হলো আকার দেওয়া আছে অক্সিজেন, কার্বন, ফ্লুরিন এবং লিথিয়ামের, এদেরকে যদি আমরা সাজাই তা আমরা জানি এরা হলো পর্যায়ে রয়েছে, পর্যায়ে রয়েছে, শ্রেণীতে নয়, আর পর্যায় বরাবর আকার হ্রাস পায়। তাহলে যে একদম বাম দিকে থাকবে তার আকার বেশি লিথিয়ামের, তারপর কার্বন, দেন অক্সিজেন, দেন ফ্লুরিন। ঠিক আছে, তারপর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, ফসফরাস এবং সালফারের মধ্যে বিজারণ ক্ষমতার আর কি ক্রম চেয়েছে। আমরা জানি বাম দিক থেকে ডান দিকে গেলে বিজারণ ক্ষমতা হ্রাস পায়, কি পাই, হ্রাস পায়। আমরা জানি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, অর্থাৎ হ্রাস পাইতে এমজি তীর মারবে, তাই তো, এটা হলো উত্তর। ঠিক আছে, তারপর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু আকার, পরমাণুর ব্যাসার্ধ কীভাবে পড়তে হয় তার কারণ লেখো। আমরা জানি যে বাম দিক থেকে যদি যত ডান দিকে যাও, আচ্ছা এই এখানে করে রেখেছি, আমরা যদি বাম দিক থেকে যত ডান দিকে যাব আর কি পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কি হবে,
বলো? হ্রাস পাবে। কারণ এদের যে নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পায়। চার্জ যত বৃদ্ধি পাবে আকর্ষণ বল বৃদ্ধি পাবে। আর আকর্ষণ বল যত বৃদ্ধি পাবে এদের ব্যাসার্ধ তত আস্তে আস্তে কমতে শুরু করবে বস। ঠিক আছে? আর এদের আরেকটা কারণ যে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাচ্ছে বাট নতুন কোনো কক্ষ অ্যাড হচ্ছে না। নতুন কোনো কক্ষ যুক্ত হচ্ছে না। এটাও কারণ একটা হতে পারে। ঠিক আছে?